নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করব ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে ভারতের ভূগোলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, যেগুলি বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। ইভেন এসএসসিতে জিজ্ঞেস করা হয়েছে। যারা এসএসসি দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমাদের জন্য কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম কোশ্চেনের নাম্বারটা হচ্ছে 21। এর আগে আমি আরও দুটো ভিডিও বানিয়েছি, আলাদা আলাদা আরও 20টা কোশ্চেন আলোচনা করেছি, যার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। প্রথম ভিডিওগুলো আমি হিন্দিতে স্টার্ট করেছিলাম, তো আমার ভিউয়াররা বাংলাতে বলে, তো আমি নেক্সট ভিডিওগুলো এখন বাংলাতে করছি। আগের ভিডিওগুলো তোমরা হিন্দিতে পাবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটিজ অফ ইন্ডিয়া উইল হ্যাভ মিড ডে সান এক্স্যাক্টলি ওভারহেড অনলি ওয়ান্স এ ইয়ার? ভারতের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন শহরগুলিতে বছরে মাত্র একবার মধ্যাহ্নে সূর্য ঠিক উপরে থাকবে বা উপরে থাকে? বছরে একবার দুপুরবেলা একদম 12টার সময় সূর্য ঠিক মাত্র উপরে থাকে। আনসারটা হচ্ছে নাগপুর এবং কলকাতায়। ঠিক আছে, এই সময়কালটা কোন সময়? গ্রীষ্মের অরণ্যকালে 21 জুনের কাছাকাছি সময়। 21 জুনের যে কাছাকাছি সময়টা, ওই সময়টাতে দুপুর 12টায় 11টা থেকে 1টার মধ্যে যে সময়টা মধ্যাহ্ন ধরা হয়, ওই সময়ে সূর্য ঠিক মাথার উপরে থাকে। ঠিক আছে, আর এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2, মানে সেকেন্ড পার্টের এক্সামে বা মেন এক্সাম 2012-তে, যেটাকে সিডিএস 2 বলা হয়। ঠিক আছে, সিডিএস এক্সাম যেটা শর্ট ফর্মে বলে। পরের কোশ্চেনটা যাব, দ্য গ্রেটার হিমালয় ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ। আমাদের যে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতকে, এই বৃহত্তর হিমালয় পর্বতকে অন্য কী নামে জানা হয় বা অন্যতায় বলা হয়, কি বলা হয় তাকে আর কি? ঠিক আছে, গ্রেটার হিমালয়কে হিমাদ্রি নামেও বলা হয়ে থাকে। আনসারটা হচ্ছে হিমাদ্রি। ঠিক আছে, গ্রেটার হিমালয়কে অন্য কী নামে জানা হয় বলবে হিমাদ্রি। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2013 পরীক্ষাতে। যারা এসএসসি দেবে, তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখলে প্যাটার্নটা অনুমান করা যায় কী কী প্যাটার্নে কোশ্চেন করা হয়। আর এটা হচ্ছে একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দ্য ন্যাশনাল পার্ক বেলি অফ ফ্লাওয়ার্স লাইজ ইন দ্য স্টেট অফ। জাতীয় উদ্যান বেলি অফ ফ্লাওয়ার্স রাজ্যে অবস্থিত। জাতীয় উদ্যান বেলি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটা হবে উত্তরাখণ্ড। দ্য বেলি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কে 600টিরও বেশি ফুলের প্রজাতি রয়েছে। এখানে হিমালয় কস্তুরী হরিণ, এশিয়াটিক কালো ভাল্লুক এবং তুষার চিতাবাঘ, যেটাকে লিপার্ড, স্নো লিপার্ড বলা হয়, এগুলি ওখানে দেখতে পাওয়া যায়। তোমাদের জন্য একটা পিকচার রাখলাম, এ হচ্ছে বেলি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্কের পিকচার। দেখো, ফুল আর ফুল, 600 প্রজাতির ফুল এখানে পাওয়া যায়। ভেরি বিউটিফুল প্লেস। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি স্টেনোগ্রাফার এক্সাম 2012-তে। ঠিক আছে, এগুলি যে কোনো রকমের টিপিএসসির এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ ইন দ্য স্টেট অফ। ভারতের যে সর্বোচ্চ জলপ্রপাত যেটি আছে, এই জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটি হচ্ছে কর্ণাটকাতে অবস্থিত। কর্ণাটকা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কঞ্চিকল ফলস। ঠিক আছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়াটারফলের নাম কি, বা হুইচ ইজ দ্য ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়াটারফল, তাহলে বলতে পারবে সেটা কঞ্চিকল ওয়াটারফল। এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 1493 ফুট। ঠিক আছে, তোমাদের জন্য একটা পিকচার রাখলাম, এই হচ্ছে কঞ্চিকল, কর্ণাটকের হাইয়েস্ট ওয়াটারফল। ঠিক আছে, কর্ণাটক না, সরি ফ্রেন্ডস, ইন্ডিয়াস, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি সিজিএল 2013। সিজিএল মানে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের যে এক্সাম হয় এসএসসির, ওই এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা যাব, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ। ভারতের যে উপদ্বীপ আছে, উপদ্বীপ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? পিক মানে পর্বত। তো ভারতের উপদ্বীপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি, যেটা কেরালার ইদুক্কি এবং এর্নাকুলাম জেলায় অবস্থিত। আর যে পশ্চিমঘাট পর্বতমালা যেটা আছে আমাদের, এই পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে এই আনাইমুদি পর্বতটা পড়ে। ঠিক আছে, আর এই শিখরের উচ্চতা, এই পিক মানে পর্বতের উচ্চতা 8842 ফুট। তোমাদের জন্য একটা ফটো রাখলাম, আনাইমুদি। ঠিক আছে, আর এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2013 এক্সামে। ঠিক আছে, যারা এসএসসি এক্সাম দিয়ে থাকো, তোমরা প্যাটার্ন দেখতে পারো, কম্পিটিটিভ এক্সাম এইরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়। পরের কোশ্চেনটা,
দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ, ভারতের সবচেয়ে দক্ষিণের বিন্দু মানে হলো, মানে ভারতের সবচেয়ে সাউথের একদম সাউথের লাস্ট পয়েন্ট মানে কোনটা, সাউথ দক্ষিণ দিকের, হ্যাঁ দক্ষিণ দিকের সবচেয়ে লাস্ট পয়েন্ট কোনটা জিজ্ঞেস করেছে, সেটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্টে কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ঠিক আছে। আর পূর্বে এর আগে এর নাম ছিল, এই ইন্দিরা পয়েন্টের নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট এবং পার্সন পয়েন্ট নামে পরিচিত ছিল আগে, ঠিক আছে। আমি ডিটেলসও তোমাদের জন্য রেখে দিলাম। ইন্দিরা গান্ধী 1984 সালে এই পয়েন্টটা পরিদর্শন করার পরে এর নতুন নামকরণ হয় ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। তো তোমরা যদি পুরনো নাম জিজ্ঞেস করে ইন্দিরা পয়েন্টের পুরনো নাম কী ছিল, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি আনসার করতে পারবে এখান থেকে। আর তোমাদের জন্য দেখার জন্য একটা ম্যাপ রাখলাম, লোকেশনে দেখানো হচ্ছে লাল যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত এই পয়েন্টটা। এটা হচ্ছে সাউথের, ভারতের যে ম্যাপের যে ডিরেকশন আছে, এটা দক্ষিণ দিকের একদম লাস্ট, একদম মোস্ট পয়েন্ট মানে বিন্দু, ঠিক আছে, লাস্ট পয়েন্ট। আর এই কোশ্চেনটাও জিজ্ঞেস করেছিল এসএসসি 2013 এক্সামে। পরের কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং সিটিজ ইজ কল্ড দ্য 0 মাইল সেন্টার অফ ইন্ডিয়া? নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিকে ভারতের 0 মাইল সেন্টার বলা হয়? এর আনসারটা হবে নাগপুর, মহারাষ্ট্রকে। নাগপুর মহারাষ্ট্রকে ভারতের 0 মাইল সেন্টার বলা হয়ে থাকে। 0 মাইল মার্কার একটি স্মৃতিস্তম্ভ, এখানে একটি স্মৃতিস্তম্ভ আছে যা ভারতের ভৌগোলিক কেন্দ্র নির্দেশন করে। স্মৃতিস্তম্ভটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর ব্রিটিশরা ভারতের গ্রেট ট্রিকোনোমেট্রিক জরিপের সময়, যে ট্রিকোনোমেট্রিক সার্ভে তারা করেছিল 1907 সালে, এই 7 সালে এই পয়েন্টটাকে, এই নাগপুরের যে পয়েন্টটা, এই স্মৃতিসৌধ মনুমেন্টের যে পয়েন্টটা, সেটাকে 0 পয়েন্ট হিসাবে মার্ক করেছিল, ঠিক আছে, 0 মাইল মার্কার তৈরি করেছিল। তোমরা এখান থেকে ম্যাপে পয়েন্টটা দেখতে পারো, কোন পয়েন্টটা ম্যাপে কোন জায়গায় আসে, এখানে পয়েন্ট করা আছে, দুটো ম্যাপ রেখেছি তোমাদের জন্য বোঝার জন্য। এখানে দেখো টানা হয়েছে, বুঝতে পারবে কোন জায়গাটা ভারতের 0 পয়েন্ট। এখানে হচ্ছে যে মনুমেন্টের কথা বলা হয়েছে, যে স্মৃতিসৌধ মনুমেন্ট, এই মনুমেন্টটা স্মৃতিস্তম্ভ যেটা, হ্যাঁ এই স্মৃতিস্তম্ভ, এই হচ্ছে স্মৃতিস্তম্ভ, নাগপুরের এই স্মৃতিস্তম্ভ ভারতের 0 পয়েন্ট নিদর্শন করে, ঠিক আছে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2013-তেই। পরের কোশ্চেনটা যাব। ইফ এ শিপ হ্যাজ টু গো ফ্রম চেন্নাই টু কোচি, it has to go around Sri Lanka rather than crossing through the Palk Strait. Why? যদি কোনো জাহাজ চেন্নাই থেকে কোচি যেতে হয়, তাহলে তবে তা পাল্ক স্টেট দিয়ে অতিক্রম না করে শ্রীলঙ্কার চারপাশে যেতে হয়, মানে শ্রীলঙ্কার পেছন দিয়ে ঘুরে যেতে হয়। কেন? কারণটা জিজ্ঞেস করা হয়েছে। তোমাদেরকে প্রথম ম্যাপ দেখায়, তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, পল্ক স্ট্রিট, মাঝখানে যে পল স্ট্রিট দেখতে পাচ্ছ লেখা আছে সাদাই পল স্ট্রিট, আর নিচে শ্রীলঙ্কাটা আমরা ভারতবর্ষ যে ম্যাপের নিচে দেখতে পাই, হ্যাঁ এই মাঝখানটাকে পল স্ট্রিট বলা হয়। হ্যাঁ, তো তোমাদেরকে বোঝার জন্যে তোমরা কোশ্চেনটা ইজিলি বুঝতে পারবে। তো এখানে জিজ্ঞেস করেছে যদি কোচি থেকে, যে কেরালার কোচি আছে, কোচি থেকে যদি চেন্নাই থেকে যদি কোচি যেতে হয়, তামিলনাড়ু চেন্নাই থেকে যদি কোচি যেতে হয়, তাহলে শ্রীলঙ্কার চারপাশ দিয়ে ঘুরে কেন আসতে হয়, এদিক দিয়ে কেন আসা যায় না? তো এর আনসারটা হচ্ছে, সবগুলি তো পরে লাভ নেই, এর আনসারটা হচ্ছে অপশান বি, ইট ইজ টু শ্যালো ফর শিপিং টু ক্রস, মানে এটা খুবই অগভীর, জাহাজ চলাচলের জন্য, জাহাজ অতিক্রম করার জন্য এটি একটু অগভীর, মানে জাহাজ যদি এদিকে যায় তাহলে নিচে ভূমিতে স্পর্শ করে যাবে, মাটিতে লেগে যাবে, সে কারণে এদিকে না গিয়ে শ্রীলঙ্কার চারদিক দিয়ে ঘুরে পেছন দিয়ে ঘুরে আসতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস CDS 2 2015 এক্সামে, কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফির। পরের কোশ্চেনটা যাব। আর এই যে কোশ্চেনটা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে এবার জিজ্ঞেস করা হয়েছিল, আসছি আমি এইভাবে জিজ্ঞেস করিনি, অন্যভাবে জিজ্ঞেস করেছিল, বলছি তোমাদেরকে। IST মেরিডিয়ান 18½ E passes through a number of states in India. Which one of the following states is correct in this respect? এখানে জিজ্ঞেস করা হয়েছে IST যে মেরিডিয়ান যে লাইন আছে 82.5 E ভারতের বেশ কয়েকটি রাজ্যের মধ্য দিয়ে যায়, ঠিক আছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে মানে কোন গ্রুপটি এখানে সুইটেবল, কোন স্টেট গ্রুপ দেওয়া আছে, কোন স্টেট গ্রুপগুলি মানে মাঝখান দিয়ে মেরিডিয়ান লাইনটা যায়, ঠিক আছে।
এর আনসারটা হবে, প্রথমে এখানে দেখে নাও, এই হচ্ছে 82.5 ডিগ্রি মেরিডিয়ান লাইন। এই যে সোজা তোমরা লাল দাগটা দেখতে পাচ্ছ, এটাকে মেরিডিয়ান লাইন হিসেবে কনসিডার করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মেরিডিয়ান লাইন, আর এই লাইনটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে এখানে দেখা হচ্ছে, কোন কোন স্টেট ক্রস করে গেছে। তো এখানে ওই স্টেট গ্রুপ দেওয়া ছিল, তো জিজ্ঞেস করা হয়েছিল কোন স্টেট গ্রুপের মধ্যে দিয়ে পাস করেছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এইগুলো স্টেট গ্রুপ। তো আনসারটা কি হবে? আনসারটা হবে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়, ঠিক আছে। অ্যাকচুয়ালি 5টা স্টেট ক্রস করে মেরিডিয়ান লাইন, মধ্যপ্রদেশও ক্রস করে, কিন্তু 82.5 ডিগ্রি সেটা এই আপাতত এখানে 4টা স্টেট দেওয়া আছে, তো আমি 4টা স্টেটেই আনসার দিলাম, যেরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল ওই রকম। কিন্তু এখানে যদি পুরোটাই বলতে চাও তাহলে কিন্তু 82 ডিগ্রি মধ্যপ্রদেশও মাঝখানে আসে, ঠিক আছে। এখান থেকে এই যে বলেছিলাম ত্রিপুরা পুলিশ ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যে ঘড়ির স্ট্যান্ডার্ড, যে ইন্ডিয়ার যে টাইমটা, আমরা যে ওয়াচ টাইমটা থেকে, সেটা কোথায় থেকে নেওয়া হয়, সেটা কিন্তু এই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড। এটা উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের স্থানীয় সময় হলো IST, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম। মির্জাপুর শহর মানে এলাহাবাদে আসে সচরাচর। এটার মেইন যে অ্যান্সারটা হয় যে উত্তরপ্রদেশের এলাহাবাদের টাইম অনুসারে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা হয়, ঠিক আছে। আসছি, মির্জাপুর যে ক্লকটা সেটা এলাহাবাদেই অবস্থিত। এখানে দেখো IST 82 ডিগ্রি 30 দ্রাঘিমাংশ, যেটাকে মেরিডিয়ান লাইন দ্রাঘিমা অংশ বলা হয় বাংলা, দ্রাঘিমার উপর ভিত্তি করে এই মির্জাপুর ক্লক টাওয়ারের কাছ দিয়ে অতিক্রম করে এই লাইনটা, যেটা, ঠিক আছে। মির্জাপুর ক্লক টাওয়ারের যে সময়টা, ওই সময়টাকেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। তোমরা এখান থেকে 1905 সালে এলাহাবাদের পূর্ব দিকে পেরিয়ে যাওয়া মেরিডিয়ান লাইনটিকে ব্রিটিশরা ভারতের জন্য একটি আদর্শ সময় অঞ্চল হিসাবে ঘোষণা করেছিল, ঠিক আছে। এবং 1947 সালে ভারতের অধিক রাজ্যের জন্য IST যে টাইম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের সব ম্যাক্সিমাম স্টেটের জন্য। তো আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2015, ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম, এই কম্পিটিটিভ এক্সামে 2015-তে জিজ্ঞেস করা হয়েছিল। আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি তোমাদের ভালো লাগে আর আগামী দিনে তোমরা এই রকমের জিওগ্রাফি কোশ্চেন পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য কম্পিটিটিভ রিলেটেড, সায়েন্স, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, সবই রকম কোশ্চেন তোমরা এখানে পাবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।